একটা সময় ছিল বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী তারা স্বপ্ন দেখতেন দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়বেন, চাকরির বাজারে একটা ভালো চাকরি করবেন অথবা উদ্যোক্তা হবেন এবং নিজের দেশেই তারা ভবিষ্যৎ গড়বেন। চিত্রটা কিছুটা বদলেছে। এখন গত কয়েক বছরের হিসাব বলছে যে অনেক সংখ্যক শিক্ষার্থী তারা বিদেশে পড়তে গিয়েছেন, কেউ কেউ বিদেশে সেটেলড হয়েছেন, যেটা বলে সবাই। তারা বিদেশে গিয়ে ফিরছেন না অথবা ফিরতে অনাগ্রহী হয়ে পড়ছেন, সেটা অন্য হিসাব। এটাকে ব্রেন ড্রেনও বলা যায়, কেউ কেউ ব্রেন সার্কুলেশন বলছেন। এখন হিসেব করে যা দেখা যাচ্ছে যে গত 5 বছরে যত সংখ্যক শিক্ষার্থী বিদেশে গিয়ে থেকে গেছেন এবং তার জন্য যত অর্থ বাংলাদেশ থেকে বিদেশে গেছে বা ব্যয় হয়েছে, তা বাংলাদেশের সমগ্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোনো এক অর্থ বছরে ব্যয় হওয়া মোট বাজেটের প্রায় 3 গুণ। দেখুন, ইউনেস্কো বলছে যে ড্রেনকে ব্রেন সার্কুলেশন হিসেবে দেখতে হবে, সেটা নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু সেটা বাংলাদেশের বাস্তবতায় কতটুকু বিশ্বাসযোগ্য বা বাস্তবায়নযোগ্য অথবা ধর্তব্য, সেই উত্তরগুলো আজকে আমাদের আয়োজনে বোঝার চেষ্টা করছি এবং প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করছি। স্বাগত জানাচ্ছি, আপনারা চ্যানেল 24-এর পর্দায় রয়েছেন, দেখছেন মিট দ্য পিপল। এই আয়োজন রহমান রাশেদ আপনাদের সাথে রয়েছি, আমি সঞ্চালক। আমরা আজকে এই ব্যাপারে কথা বলতে দুজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে। আমার হাতের ডান পাশে রয়েছেন ডক্টর শাকিল আহমেদ, তিনি শিক্ষক ও গবেষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। একই সাথে আমার হাতের বাঁ পাশে রয়েছেন ডক্টর ফাহমিদা খাতুন, তিনি নির্বাহী পরিচালক, সিপিডি। আপনাকেও স্বাগত, অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। এছাড়া আমাদের সামনে তরুণ এবং মেধাবী শিক্ষার্থীরা রয়েছেন, তারা তাদের মন্তব্য করবেন, একই সাথে প্রশ্ন করবেন। সেই প্রশ্নগুলোর উত্তর আমরা পুরো আয়োজনে রাখার চেষ্টা করব, উত্তরগুলো খোঁজার চেষ্টা করবো। আমরা আলোচনায় চলে যেতে চাই। ডক্টর শাকিল আহমেদ, আপনাকে প্রথমে প্রশ্নটা করতে চাই। এই যে মেধাবী শিক্ষার্থী বাংলাদেশের এবং দক্ষ পেশাজীবীদেরকেও এর সাথে জুড়ে দেই, যে তাদের যে বিদেশমুখিতা, এটাকে কি জাতীয় সমস্যা হিসেবে ধরার সময় এসছে? এটাকে কি আপনি ব্রেন ড্রেন বলবেন কিনা? অবশ্যই। তার কারণটা হলো এই যে আমরা যাদেরকে ক্লাসরুমে পাই, বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী হিসাবে আসেন, তাদেরকে আমরা চেষ্টা করি আরেকটু ডেভেলপ করে উপস্থাপন করার জন্য, এবং বাংলাদেশের কর্মবাজারে ওনারাই তো আসেন। তাদের মধ্যে একটা বিশাল সংখ্যক শিক্ষার্থী আছেন যারা আসলে বিদেশে চলে যেতে চান। ওনারা এসে বলেন যে আমি একটা মাস্টার্স করতে যেতে চাই। আবার এটা বুঝতে পারি যে এদের মধ্যে অনেকে আছেন যে স্থায়ীভাবে বসবাস করার জন্যই তাদের এই যাওয়ার প্রবণতা। তো ফলে আমার কাছে মনে হয়েছে যে আমরা যাদেরকে মোটামুটিভাবে তৈরি করি, তাদের যে কন্ট্রিবিউশন ন্যাশনাল ইকোনমিতে অ্যান্ড অলসো সোসাইটিতে, ইভেন ইন পলিটিক্স, সেখান থেকে আমরা বঞ্চিত হই। ফলে যারা মেধাবী চলে যান, এইটাকে ব্রেন ড্রেন বলাটাই বোধহয় যুক্তিসঙ্গত হবে। নিশ্চয়ই। ডক্টর ফাহমিদা খাতুন, আপনার কাছে যাই। এই যে ব্রেন ড্রেনের কথা বলা হচ্ছে এবং একই সাথে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি যেমন একটা বক্তব্যে সম্প্রতি বলেছেন যে ব্রেন ড্রেনকে কিভাবে ব্রেন সার্কুলেশনে রূপান্তর করা যায়, সেভাবে তারা কাজ করছেন বা বাংলাদেশের সরকারের কাজ করছেন। আমাদের দেশের যে পলিসি বা সার্বিকভাবে শিক্ষার যে অবকাঠামো, তাতে কি ব্রেন ড্রেইন হতে বাধ্য হচ্ছে, না আমাদের বিশ্ববিদ্যালয়ের পলিসি বলেন দেশের শিক্ষা কাঠামোটাই এরকম, যে কারণে তারা বাধ্য হন বিদেশ চলে যেতে বা ফিরতে তারা অনাগ্রহী হয়ে পড়ছেন? ধন্যবাদ। আপনি বলছেন যে শিক্ষার্থীরাই যাচ্ছে, সবাই কিন্তু যাচ্ছে, কেউই পেশাজীবীরা যাচ্ছে, এমনকি যারা ব্যবসা বাণিজ্যের সাথে করছে, যুক্ত রয়েছে, ওয়েল টু ডু, প্রত্যেকেই বাংলাদেশকে তারা আর একটা মনে হচ্ছে যেন বাসযোগ্য কিংবা খুব একটা আইডিয়াল একটা কান্ট্রি মনে করছে না। আর শিক্ষার্থীদের ক্ষেত্রে, যেহেতু শিক্ষার্থীরা তরুণ, তাদের সামনে সারাটা জীবন পড়ে রয়েছে, তো তরুণরা তো সবসময়ই নতুনত্বের খুঁজে, অ্যাডভেঞ্চারের খুঁজে যায় এবং তাদের এটা ক্যারিয়ার গড়ার সময়। আর সারা বিশ্বে তো আজকাল অনেক সুযোগ সুবিধা হয়েছে। তারা আগের প্রজন্ম হয়তো জানতে পারতো বই পড়ে, এখন তো তারা হাতের ফিঙ্গারের মধ্যেই, তাদের মানে হাতের মুঠোর মধ্যে সারা পৃথিবী কোন দিকে যাচ্ছে, কোথায় সুযোগ আছে, সেগুলি তারা জানতে পারছে। সুযোগগুলোকে ব্যবহার করার তাদের সক্ষমতাও বেড়েছে, তাদের বুদ্ধিমত্তা, তাদের এই যে তথ্যের
প্রবাহ এগুলো। আর যেটা আরেকটা বিষয় হচ্ছে, যখন মানুষ বাইরে যায় তো আমরা তো সেটাকে বলি যে মাইগ্রেশন, টেম্পোরারি মাইগ্রেশন এবং পার্মানেন্ট মাইগ্রেশন। এটা দুটো কারণে হয় এখানে, দুটো হচ্ছে, একটা হচ্ছে পুশ ফ্যাক্টর, একটা হচ্ছে পুল ফ্যাক্টর। তো এখন অবশ্যই পুল ফ্যাক্টর উন্নত দেশে, তারা তো সাধারণত কোন দেশে যায়, বাংলাদেশের চাইতে যে সমস্ত দেশ বেটার অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, নিরাপত্তার দিক থেকে, রাজনৈতিকভাবে, এই তো ওই রকম দেশেই তো তারা যেতে চায়। একটু মার্জিনালি হলে, সবই যে উন্নত তা না। তো উন্নত উন্নয়নশীল দেশ, ধরেন ইউরোপিয়ান কান্ট্রিতে, নর্থ আমেরিকান কান্ট্রিতে যাচ্ছে, আবার অন্যদিকে ডেভেলপিং কান্ট্রি যেমন আপনার চায়না, ব্রাজিল, ওই সাউথ আফ্রিকা, এরকমও জায়গায়ও যাচ্ছে। তো এবং তারা যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী তা না, অন্যান্য তরুণ প্রজন্মরও আছে যারা কিনা ওখানে যে বাইরে যে উচ্চশিক্ষায় যাচ্ছে তা না, কিছু একটা করছে, অন্য কিছু করছে। তো তার মানে হচ্ছে যে ওই দেশগুলো তাদেরকে টানছে, পুল করছে। আর পুশ ফ্যাক্টরটা কি, এই যে যারা পাশ করে বের হবে বিশ্ববিদ্যালয় থেকে, তারা দেখছে যে আসলে আমি পাশ করার পরে কি, একটা বিরাট অংশ ভাবে যে তার তো চাকরি হবে না, তার চাকরি নাই। আমাদের তো গত কয়েক বছর থেকে তো নতুন চাকরি সৃষ্টি হচ্ছে না। আপনি জুলাই আন্দোলনটা কেন হলো? চাকরির অভাবেই তো। একমাত্র চাকরি হচ্ছে ওই সরকারি চাকরি। তো সরকারি চাকরি তো যত সংখ্যক চাকরি আমার দরকার তার 5% দিতে পারে, বাকি 95% কোনো চাকরি নাই, কারণ এখানে ব্যক্তি বিনিয়োগ নাই। বিনিয়োগ হলে তারপরে না কর্মসংস্থান হবে। তো ওর তো প্রথম কথা চাকরিই নাই, একটা বেসিক চাকরি। যার জন্য দেখা যায় কি, একটা অ্যাডভার্টাইজমেন্ট হলো, যেই চাকরিটা মাস্টার্স পাসের জন্য দরকার নাই, মাস্টার ডিগ্রির দরকার নাই, কিন্তু তারা ওখানে অ্যাপ্লাই করছে। তো তারপরে হচ্ছে যে বেটার জব, বেসিক জবই নাই, তারপর হচ্ছে ভালো জব, যারা ভালো রেজাল্ট করছে তার জন্য কি ওরকম উন্নত ল্যাবরেটরি আছে, কিংবা তার গবেষণা অন্য সাবজেক্টে, সোশ্যাল সায়েন্সের জন্য কোনো গবেষণা কিছু কিছু হয়েছে, নট এনাফ। তো তার মানে হচ্ছে যে তাদেরকে অনেকটা বাধ্যই করছে, পুশ করে দিচ্ছে। তো এইরকম একটা সিচুয়েশনে আমি, হ্যাঁ আপনি বলেছেন যে জাতীয় সমস্যা কিনা, এটা জাতীয় সমস্যা, কিন্তু আমি এটা তরুণ প্রজন্মের সমস্যা দেখছি না। কারণ তারা তো, আপনি দেখেন পৃথিবীতে আমরা জন্ম নেই কিছু কন্ট্রিবিউট করার জন্য এবং নিজেকে বিকশিত করার জন্য, এবং নিজেকে বিকশিত করার মাধ্যমে সমাজেরও একটা উপকার হয়। তো ওই প্রেক্ষিতে তো আমরা দেখা যাচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতে অবশ্যই পুশ ফ্যাক্টরটা বেশি কাজ করে। আবার আরেকটা দেখেন, শুধু বাংলাদেশে না, এই সমস্যাটা কিন্তু সব দেশেই আছে আমাদের মতো, কিংবা উন্নয়নশীল দেশগুলোতে। উন্নত দেশগুলোতেও মোবিলিটি হয়, সেটা অন্য কারণে, কি সুযোগ পাচ্ছে না তা না, কিন্তু অনেকে ভাবে এখানে আর ভালো লাগছে না, আমি আরেক দেশে চলে যাই। আমেরিকার লোক নিউজিল্যান্ডে চলে গেল, কিংবা কানাডা চলে গেল, ওরকম। কিন্তু আপনি পাশের দেশে দেখেন, ভারতের কথা, প্রচুর লোক তো বিদেশে থাকে। আপনি যদি আজকাল আমেরিকায় কারা ডমিনেট করছে? ভারতীয় ট্যালেন্ট। সমস্ত মাল্টিন্যাশনালগুলাতে ম্যাক্সিমাম জায়গায় সিও কোথায় বসে আছে? এই সুন্দর পিচাই, সত্য নাদেলা, ইন্দ্রানুই ছিল, এরকম প্রত্যেকটা ইয়ে দেখেন, বড় বড় কোম্পানিগুলোতে ইউনিভার্সিটির প্রফেসরদেরকে দেখেন, তারাও গেছে, তারা গেছে তাদের ওই পুল ফ্যাক্টরটা। আর আবার আরেকটা জিনিস, আপনি সার্কুলেশনের কথা বললেন যে মাননীয় মন্ত্রীর উদাহরণ দিয়ে, হ্যাঁ, যে তারা যাবে আবার ফেরত আসবে, এরকম একটা আসা যাওয়া, যেটা শিখলো সেটা দেশে এসে কিছু কন্ট্রিবিউট করলো, ওইরকমও একটা পরিস্থিতি সৃষ্টি আমরা করতে পারিনি। অনেক কিন্তু আপনার এনআরআই যারা ভারতে ফিরে এসেছে, বিশেষ করে আমি আইটি সেক্টরে দেখেছি, তারা বিভিন্ন উন্নত দেশে থেকে অনেক কাজ করেছে, তারা এখন এসে দেশে কন্ট্রিবিউট করছে। এখন যে ভারতের যে উদাহরণ দিলেন, এনআরআই যারা ওখান থেকে বিদেশ থেকে দেশে ফেরত আসছে, বাংলাদেশের ক্ষেত্রে সেই চিত্রটা কি আপনি দেখতে পান? যদি না হয়ে থাকে, সেখানে কি পলিসিগত কোনো সমস্যা আছে মনে করেন? বাংলাদেশে একটা কম হচ্ছে, খুবই, আমি তো দেখি না, সেটা কেন, কি মনে হয়? খুব কম। অনেকে আসেন, অনেকে আসতে চায়, আমাদের বন্ধু বান্ধবরা যারা অনেক দিন বিদেশে ছিল তারা দেশের জন্য এখন করতে চায়, কিন্তু দেশের জিনিসটা হলো কি, ওই যে বললাম যে আপনার কি ইনেবলিং সিচুয়েশনটা আছে কিনা দেশের মধ্যে। তো একটা হচ্ছে যে সুযোগ কোথায়, আমাদের তো কাজের ক্ষেত্রই খুব কয়েকটা, গুটি কয়েক। আচ্ছা, বুঝতে পারছি। আমি এই পর্যায়ে ডক্টর শাকিল আহমেদ আপনার কাছে আরেকবার আসতে চাই। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উন্নত মানের শিক্ষাদান করা হচ্ছে, কোয়ালিটি গ্র্যাজুয়েটও তৈরি করছে। আপনি কি ডক্টর ফাহমিদা খাতুন যেভাবে বাস্তবতার কথা তুলে ধরছিলেন, বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো তারা কি কর্মসংস্থান উপযোগী শিক্ষা দিতে পারছে সেইভাবে?
আর দেখুন বাংলাদেশের যারা গ্র্যাজুয়েট তারা বিদেশে যেয়ে তো খুব ভালো করছে। সেটা নিঃসন্দেহে একটা আশার খবর, কিন্তু যারা চলে যাচ্ছেন তাদেরও তো বাংলাদেশে দরকার ছিল। জি। আচ্ছা, একটা তথ্য আপনাদেরকে একটু জানাই, বা আপনাকেও, আপনি যেহেতু বলছেন হিউম্যান ফ্লাইট অ্যান্ড ব্রেইন ড্রেন 2024 সূচকের আমার হাতে রয়েছে, সেখানে বাংলাদেশের স্কোর হচ্ছে 10-এ 6.7, যেখানে বৈশ্বিক গড় 4.48। তাহলে এটাকে তো ব্রেইন ড্রেন বলবেন আপনি না? অবশ্যই অবশ্যই বাংলাদেশ থেকে প্রচুর লোক, বিশেষ করে যারা শিক্ষিত মানুষ, তারা চলে যাচ্ছে। এবং ডক্টর ফাহমিদা যেটা বললেন, তার পিছনে যে এনাবেলিং যে ফ্যাক্টরসগুলো সেগুলো নাই। বাজার ব্যবস্থা খুব দুর্বল, অনেক বেসরকারি পর্যায়ে জব হচ্ছে না। কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে যারা চলে যাচ্ছেন এবং তারা কিন্তু আসতে চান এজন্য যে দেখুন দেশকে সবাই মিস করে, দেশকে এইভাবে মিস করে যে দেশের বাইরে যে ইন্টেলেকচুয়ালি খুবই স্বদেশ থাকাটা অনেক কঠিন কাজ, এবং অনেকেই কাজটা করছেনও। তো আমি মনে করি যে ব্রেন গেইনও হতে পারে। আচ্ছা। হ্যাঁ, ড্রেন যেরকম হয়, ড্রেন আউট হয়, এইটা আবার গেইনও করা সম্ভব। যেরকম চায়নার ক্ষেত্রে এটা হয়েছে। আচ্ছা। চাইনিজ যে আইটি সেক্টরে যারা ডিপসিক মতো বড় বড় এআই প্রতিষ্ঠান তৈরি করছেন, তারা কিন্তু আমেরিকা থেকে যারা কাজ করেছেন তারা যে চায়নাতে এই কাজগুলো করেছেন। এই প্রবণতা আমরা ইন্ডিয়াতে দেখতে পাবো। ইন্ডিয়াতে এটা শুরু হয়েছে, অনেক লোক ইন্ডিয়া থেকে, আমেরিকা থেকে চলে এসছে ইন্ডিয়াতে। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এটা শুরু হয়েছে বলে আমি মনে করি, যদিও যথেষ্ট না। যেরকম আপনি যদি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ইনট্যাক্ট দেখেন, যারা বাংলাদেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন শিক্ষক হিসাবে, তারা ভালো ভালো জায়গা থেকে পিএইচডি করে এসে বাংলাদেশে চলে আসছেন। আচ্ছা। ফলে এটা নির্ভর করে যে দেশের মধ্যে কি পরিমাণ তার চাকরির সুবিধা আছে। আমার কাছে মনে হয়েছে প্রবণতাটা হচ্ছে এই, যে যদি চায়না পারে, যদি ইন্ডিয়ার এই প্রবণতা শুরু হয়, তাহলে মোস্ট প্রবাবলি বাংলাদেশও এটা হবে বা হওয়া উচিত। আমার ধারণাটা হবে এই কারণে বলছি যে এটা নির্ভর করবে আমাদের মার্কেট সাইজের উপরে। আমরা যদি মার্কেট সাইজটা বড় করতে পারি, তাহলে আমরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। নিশ্চয়ই। আমাদের সামনে তরুণ শিক্ষার্থী রয়েছেন, তাদের কাছেও এই প্রশ্ন নিশ্চয়ই আলোচনা শুনছে। আমি প্রশ্ন নিব এক এক করে, আমার হাতের ডান পাশে। জি। আমি মোহাম্মদ তাহমিদ আল মাহবুব খান এলিন, আমি একজন আইন শিক্ষার্থী এআইবির। আমার সামনে উপবিষ্ট যারা অতিথি আছেন, আপনাদের কাছে বিশেষ একটা প্রশ্ন রয়ে গেল, যেহেতু বিষয়টা অনেকটা পলিসি সংশ্লিষ্ট ব্যাপার। সো রাষ্ট্রের পলিসি ইস্যুতে যখন আমি একটা শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য একটা সহায়ক পরিবেশে বাইরে গেল, কিন্তু পরবর্তীকালে সে আসার পর দেশে আর্থসামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তা। সো আমার এক মামা আছে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করে সে পরবর্তীতে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে পাশ করে বাংলাদেশে এসেছে, কিন্তু সে কর্মসহায়ক পরিবেশ বাংলাদেশে আসলে সেই রকম সিচুয়েশন ছিল না। সো এবং পাশাপাশি আর্থিক নিরাপত্তা এবং সামাজিক নিরাপত্তা, সো এই পারস্পরিক যে একটা ব্যাপার বা একটা বাবল, এই জায়গাগুলোতে বাংলাদেশ সরকারের একটা নীতি সহযোগিতা বা এই ধরনের যে পলিসি ফ্রেন্ডলি যে একটা এনভায়রনমেন্ট, এইটা আসলে আমার রাষ্ট্রে ছিল না দেখে সে আবার ডিমোটিভেট হয়ে সে এখন কানাডাতে পাড়ি জমিয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে যে রাষ্ট্রের যারা পলিসি মেকার আছে, তারা কেন এই ব্যাপারগুলো জেনেও আমলে নিচ্ছে না বা এই জন্য কর্মসহায়ক পরিবেশ তৈরি করছে না। পাশাপাশি আরেকটা সম্পূরক যে বিষয়টা, আমি একটা যে থ্রুতে যাব বা যে চ্যানেলের মাধ্যমে যাব, সেক্ষেত্রে তাদের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা আছে বলে মনে করি। বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো বিভিন্ন এডুকেশন এজেন্সি আছে, তারা যেভাবে আসলে মানুষকে মেন্টরিং করে, তারা আসলে সেই একটা এনভায়রনমেন্ট বা সেই চিন্তার মাধ্যমে তারা বিদেশে পাড়ি জমায়। সো এদেরকে আসলে কি সরকারি নীতির মাধ্যমে একটা মনিটরিংয়ের আওতায় আনা সম্ভব কিনা, বা এটা কেন আনা হচ্ছে না, আশা করি আপনারা আপনাদের জায়গা থেকে একটু বিষয়টা আলোকপাত করবেন। ধন্যবাদ। আমরা আরেকটা প্রশ্ন নিতে চাই, আমার হাতের বাঁ পাশে। শুভ অপরাহ্ন। জি, আমার একটা প্রশ্ন ছিল, আমরা যারা পড়াশোনা করছি, আমরা ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্টরা, তারা প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষে যারা আছি, তাদের পড়াশোনার পাশাপাশি কর্পোরেটের চাকরির ক্ষেত্রে কী কী স্কিল শেখানোর জন্য সরকার বা আমাদের ভার্সিটিগুলো অফার করতে পারে? বাংলাদেশে কি এরকম কোনো প্রোগ্রাম চালু হওয়ার কি কোনো অপশান আছে কি না, এটা একটু কাইন্ডলি জানাবেন। কারণ আমরা যারা বিশ্ববিদ্যালয়ে 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা দিয়ে সেমিস্টার ফি দিই বেসরকারি বিশ্ববিদ্যালয়, হ্যাঁ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে, সেখানে আমরা খুবই আশা করি যে আমাদের গ্র্যাজুয়েশনের পরে অ্যাটলিস্ট
40 থেকে 50,000 টাকার স্যালারিতে আমরা ঢুকবো, বাট দেখা যাচ্ছে আমাদের স্যালারি স্টার্টই হয় 15 থেকে 20,000 টাকা। সো আমাদের দেখা যাচ্ছে কি পড়াশোনার পাশাপাশি যে স্কিলগুলো তারা চায়, আমরা গ্র্যাজুয়েশনের পরে আমাদের মনে হয় না তা কোম্পানির সাথে আমরা কোপ আপ করে উঠতে পারি। আচ্ছা, আপনি কি মনে করেন এই জন্য কারো যদি অর্থ ব্যয় করার সক্ষমতা থাকে তাহলে সেই কারণে তিনি বিদেশ যেতে আগ্রহী হবেন, বা আপনার ক্ষেত্রে বা আপনার শিক্ষার্থী হ্যাঁ, যারা অবশ্যই, বন্ধু বান্ধবী আছে তারা কি মনে করছেন? হ্যাঁ, আমার যারা ফ্রেন্ড আছে জি, জি। তারা হচ্ছে কেন বাইরে যেতে চায়, কারণ তারা ভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন স্কিলগুলো শিখছে, যার কারণে তারা দেখা যায় কি ওখানে জব অপরচুনিটিসগুলো ভালো। আমার একজন ফ্রেন্ড আছে যে সিএসসি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মার্কেটিংয়ে ঢুকেছে। আচ্ছা। আবার কেউ বাংলাদেশে ম্যাক্সিমাম আমার ফ্যামিলিতে অনেকে আছে, তাদের জব সিকিউর করার জন্য যে সাবজেক্টে পড়াশোনা করেছে তারা সেই সাবজেক্টে না ঢুকে ব্যাংকিংয়ে চলে যাচ্ছে। দ্যাটস ওয়াই তারা দেশ ছাড়ছে। আমরা বুঝতে পারছি। আমরা দুইটা অংশ পেয়েছি, দুজনের কাছেই উত্তরগুলো নিব। প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে কর্ম সহায়ক পরিবেশ। একজন জেনেটিক ইঞ্জিনিয়ার উনি দেশে ফেরত এসে উনি আসলে তার যে স্কিলস অথবা তার যে লার্নিং সেটা আসলে অ্যাপ্লাই করার সুযোগ পান না, এই জন্য দেশ চাচ্ছেন। ডক্টর শাকিল আহমেদ, একটু সংক্ষেপে যদি আপনার মতামত দেন, আমি দুজনের কাছে এই মতামতটা নিব। জি, প্রথম যিনি বললেন সেটা হলো যে গভর্নমেন্ট পলিসিকে ঠিক করা, যাতে করে যারা বিদেশে আছেন তারা যাতে করে দেশে ফিরে আসতে পারেন এবং তাদের যে ট্যালেন্টস আছে তারা যাতে করে এই দেশে কন্ট্রিবিউট করতে পারেন। আমার মনে হয় যে গভর্নমেন্টের উচিত এই বিষয়ে মনোযোগী হওয়া এবং এই ট্যালেন্টসগুলোকে ব্যবহার করার জন্য আমাদের সময় এসছে। কারণ বিদেশে যারা পড়তে যান তারা শুধু যে পড়াশোনা করেন তা কিন্তু না, ওই দেশের সংস্কৃতি জানেন, ইতিহাস জানেন, তাদের ভিন্ন মাত্রায় তাদের অভিজ্ঞতা হয় এবং সেই অভিজ্ঞতাগুলো আমাদের দেশের জন্য খুবই দরকার। তো ফলে আমি মনে করি যে গভর্নমেন্টের উচিত যে এই বিষয়ে এক ধরনের নীতি নির্ধারণ করা, যে আমরা বছরে যারা বিদেশে গেছেন তাদেরকে বিভিন্ন জায়গায় আমরা চাকরির ব্যবস্থা করব এবং তারা যাতে করে এই দেশে কন্ট্রিবিউট করে সেই ব্যবস্থা করব। এটা হলো একটা। জি, এর সাথে একটু জুড়ে দেই ডক্টর শাকিল আহমেদ। বাংলাদেশে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়, আমরা প্রায় সময় দেখি যে সেটা র্যাঙ্কিং নিয়ে কথা হচ্ছে। এখানে গবেষণার ক্ষেত্রে প্রতি বছরই এটা নিয়ে আলোচনা হয় এবং সরকারের কাছ থেকেও একটা বাজেট বরাদ্দ করা হয়। আপনি কি মনে করেন যে সেই বাজেটকে সঠিকভাবে ব্যবহার করতে পারছে বিশ্ববিদ্যালয়গুলো? বিশেষ করে গবেষণার যখন সুযোগ সুবিধা বাড়ানোর প্রসঙ্গ আসছে, তখন একজন স্নাতক শেষ করে বা স্নাতকোত্তর শেষ করে তিনি বলছেন যে, যেমনটা আমরা দর্শকের কাছ থেকে শুনছি, যে তিনি ফেরত এসে উচ্চতর গবেষণার জন্য সেই সুযোগটা পাচ্ছেন না। সেটা কেন? বাজেট তো বরাদ্দ করা হয়। না, বাংলাদেশে যে ইউনিভার্সিটির যে বাজেট দেওয়া হয় সেটা খুবই সামান্য। আচ্ছা। ফলে এই সামান্য টাকা দিয়ে বড় ধরনের গবেষণা করা প্রায় ইম্পসিবল ঘটনা। এবং আমাদের যে জিডিপি এবং বাজেটে রিসার্চের যে মাত্রা সেটা খুবই নগণ্য। আমি মনে করি না যে ইউনিভার্সিটিগুলোকে এই সামান্য পয়সা দিয়ে, পিনাটস দিয়ে বড় ধরনের গবেষণা করার যে চাপ বা প্রত্যাশা তৈরি হয়েছে সেটা বোধহয় ঠিক না। এক, আবার যেগুলো দেওয়া হয়েছে সেগুলো যে বিশ্ববিদ্যালয় সঠিকভাবে খরচ করতে পারছে তাও কিন্তু নয়। সেটা কেন? তো আমার ধারণা বাংলাদেশের শিক্ষকদের মধ্যে এবং বিশ্ববিদ্যালয় যারা প্রশাসন চালান তাদের মধ্যে বিগ বাংলাদেশ চিন্তা করার ক্ষমতাটা কম। আচ্ছা। এটা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না, এইটা আমাদের রাজনীতিবিদদের মধ্যে সমস্যা আছে, প্রশাসকদের মধ্যে এটা সমস্যা আছে। আমরা যে বড় হতে পারি, আমরা যে বড় হওয়ার যোগ্যতা আমাদের আছে, এটা কিন্তু প্রথমে বিশ্বাস করতে হবে। মানুষ তখনই বড় হতে পারে যখন সে বিশ্বাস করে সে বড়। আর যদি সে বিশ্বাস করে সে ব্যাঙ কিংবা তেলাপোকা, তাহলে সত্যি সে একদিন তেলাপোকা। তো আমার ধারণা আমাদের যারা রুলিং এলিট, যারা দেশ চালান, তারা বিশ্বাস করেন না যে বাংলাদেশ বড় হতে পারে। কারণ তাদের প্রায় সব, তাদের ছেলে মেয়ে, তাদের সম্পদ সবই প্রায় বিদেশে আছে। তারা এই দেশ নিয়ে কেন চিন্তা করবেন? ফলে বাংলাদেশের যারা আমলা আছেন, বাংলাদেশে যারা মিলিটারি এস্টাবলিশমেন্টে আছেন, যারা পলিটিশিয়ান আছেন, তাদের সব ছেলে মেয়ে বিদেশে থাকে। ফলে তাদের লক্ষ্যটা ওদিকে। তো ফলে আমার কাছে মনে হয়েছে যে এই যে ছেলে মেয়ে যারা আছে বাংলাদেশে বড় হতে চায়, বাংলাদেশে থাকতে চায়, কন্ট্রিবিউট করতে চায়, সেই বিষয়ে বোধহয় আমাদের যারা রুলিং এলিট তারা বিশ্বাস করেন না। এই কারণে আমার কাছে মনে হয় যে শিক্ষাগুলো অত্যন্ত গতানুগতিক হয়। আর আপনি যেটা বললেন যে দক্ষতার অভাব আছে, কারণ ইউনিভার্সিটিতে যে বিষয়গুলোকে আমাদের কারিকুলামে নিয়ে আসা হয়,
তার সাথে বাংলাদেশের বাস্তবতার খুব বেশি মিল নাই। ফর এক্সাম্পল, আগামী 10 বছর বা 20 বছর পরে বাংলাদেশে কোন ধরনের শ্রমশক্তি দরকার হবে সেইটা আসলে বিশ্ববিদ্যালয়ে জানা নাই, সরকারের মধ্যে এটা জানা নাই, আলোচনাও নাই। ফলে আমরা ওই ধরনের গ্র্যাজুয়েট তৈরি করতে পারছি না যেগুলো আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য দরকার। ফলে দক্ষতার অভাব এবং নীতিগত যে সহায়তা তার অভাব আমরা দেখতেই পাচ্ছি। ডক্টর ফাহমিদা খাতুন, আপনি কি বলবেন? বিশেষ করে কর্মসংস্থান উপযোগী শিক্ষা তারা পাচ্ছেন না, এটা একটা বড় একটা অভিযোগের জায়গা। আমি দুটো প্রশ্নকে সংক্ষেপে বলতে চাই। ওনার প্রশ্ন দিয়ে শুরু করি যে থাকতে পারছে না যারা ভালো এসে। দেখেন, বিশ্ববিদ্যালয়গুলোতে যে পড়াশোনা করবে, গবেষণা করবে, এটাই তো তাদের মূল কাজ। দেখা যাচ্ছে যে সরকার নীতিমালা কি করবে, সরকারের তো একটা ব্রডার গাইডলাইন আছে। বিশ্ববিদ্যালয়গুলি অনেকটা শাসনের মতো চলে। যেখানে পরিবেশটা সৃষ্টি হয়েছে যে এই যে রাজনীতিকরণ, এই রাজনীতিকরণের ফলে আপনি কয়টা গবেষণা আপনার কোন জার্নালে পাবলিশ হলো সেগুলো কোনো ক্রাইটেরিয়া না, শিক্ষক হিসাবে আপনি কেমন পড়াচ্ছেন, র্যাঙ্কিংটা কেমন সেটা কোনো বিষয় না, কিন্তু দলের সাথে কে কত শক্তিশালীভাবে সংযুক্ত সেটাই হচ্ছে ক্রাইটেরিয়া। প্রমোশন হওয়া কিংবা অন্য বড় পজিশনে পাওয়া, বিসি পর্যন্ত, ডিন পর্যন্ত, এইগুলাই এই যে রাজনীতিকরণের মাধ্যমে কিন্তু আপনার প্রফেশনাল যে এক্সিলেন্স করার যে একটা চেষ্টা, এইটাই কিন্তু ধ্বংস করে দিচ্ছে। পলিসিটা সেইখানেই, সরকারকেই এইরকম পলিসি করতে হবে যে যাতে কিনা বিশ্ববিদ্যালয় সবাই তো কোনো আজকাল তো সব কিছুই রাজনীতিকরণ হয়ে গেছে, বিশ্ববিদ্যালয় সেটার মধ্যে চলে গেছে, যার জন্য আমরা এই ধরনের একটা অবক্ষয় দেখতে পাচ্ছি। আর যারা জেনুইনলি সত্যি করতে চায় তাদের আসলে কোনো ধরনের প্রমোশনও হচ্ছে না, তারা কোন ঠাসা হয়ে তাদেরকে চলে যেতে হয়। এটা একটা বিষয়। আরেকটা বিষয় আমি ওনার কথার প্রেক্ষিতে বলতে চাই যে গবেষণার ক্ষেত্রে সরকারের বরাদ্দ বলছেন, এবং আমরা জানি সরকারের বরাদ্দ অপ্রতুল থাকবে, কারণ বাড়ানোর হলে ভালো। কিন্তু আপনি দেখবেন বিদেশের বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র তো সরকারি অনুদানের উপর নির্ভর করে না, তারা কিন্তু বিভিন্ন ধরনের গ্রান্ট আছে বাইরের থেকে, কম্পিটিশন করে সেগুলো তারা আনে। আমাদের তো ওইরকম প্রপোজাল লেখার মতো, আমরা নিজেরা যে গবেষণা করি, আমাদের সাথে বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ইউকে এবং ইউএসের অনেক ইউনিভার্সিটি আমরা পার্টনারশিপ করি, তাদের প্রফেসররা প্রপোজাল লেখে, আমরা এই করে লিখি, একসাথে জয়েন্টলি লিখি। ওনারা কিন্তু সরকারের গ্রান্ট অনুদানের উপর নির্ভর নাই, সেটা আছে, কিন্তু আরও যে অপরচুনিটিসগুলো আছে সেগুলো তারা এক্সপ্লোর করে। এটা আমি নিজে যেহেতু গবেষণার সাথে করছি, এই অনেক বিশ্ববিদ্যালয় এটা করছে, সেই রকম কিন্তু নাই। খালি একটা কথা শুনছে যে অনুদান নাই। হ্যাঁ, অনুদান আরও দেওয়া দরকার, কিন্তু আমাদের মনেও রাখতে হবে যে আমাদের দেশে সরকারের তো কম্পিটিং প্রায়োরিটি, আমাদের তো টাকাই নাই, সরকারের তো কোনো টাকাই নাই। আচ্ছা, তারপরেরটাতে যাই যে স্কিলসের, উনি যে বলছে স্কিলস মিসম্যাচ, একজনে পাশ করলো মনে করেন যে সাহিত্য কিংবা অন্য কিছুতে, উনি বললেন যে ব্যাংকে চলে যাচ্ছে, কারণ কাজ তো নাই, তার যেটা পাচ্ছে সেটাই, তার যে উদ্দেশ্যে সে পড়াশোনা করতে গেছে পরবর্তী জীবনে সেটার প্রতিফলন ঘটাতে পারছে না। আরও একটা বিষয় স্কিলস মিসম্যাচ, আপনার এমনকি ধরেন ভালো ভালো সাবজেক্ট থেকে বের হয়েছে, বিজনেস স্টাডিজেও বের হয়েছে, কিন্তু তার চাকরি পাচ্ছে না। ইন্টারভিউ, আপনি যে কোনো একটা উদ্যোক্তাকে জিজ্ঞেস করবেন যে আপনি কেমন পাচ্ছেন এমপ্লয়মেন্টের জন্য, একটা চাকরির জন্য অ্যানাউন্স করলে হাজার হাজার অ্যাপ্লিকেশন আসে, হয়তো তারা পায় না, তারা বলবে যে নাই। দেখেন একটা কীরকম প্যারাডক্সিক্যাল সিচুয়েশন যে অনেক বেকার, আবার অন্যরা পাচ্ছে না। বেশ, এই যে শিক্ষা ব্যবস্থাটা আমূল পরিবর্তন করতে হবে, ওই দিকেই নজরটা দিতে হবে। আমরা দুঃখজনকভাবে এখনও এই 50 বছর 54 বছর পরেও যে একটা আধুনিক শিক্ষা ব্যবস্থা, এবং শিক্ষা ব্যবস্থা তো স্ট্যাটিক না, উনি যেটা বলছেন যে এটা ডাইনামিক, কারণ যুগের সাথে তাল মিলিয়ে আজকে আমরা যেই ধরনের শিক্ষা ব্যবস্থা আছে 5 বছর পরে সেটা থাকবে না, ইনফ্যাক্ট 1 বছর পরেও। তো ওই রকম অবস্থা না করলে এর বেকারত্ব থাকবে। এবং আমরা কি দেখেছিলাম যে কয়েক বছর আগ পর্যন্ত, এখন তো একটু রাজনৈতিক পরিস্থিতিটা পরিবর্তন হয়েছে, কয়েক বছর আগেও 4-5 বছর আগেও, এই জুলাই আন্দোলনের আগে আপনার ব্যক্তি খাতের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রিতে সিএফও, হ্যাঁ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার কিংবা মিড ম্যানেজার, এগুলো কোথা থেকে আনা হচ্ছে? ইন্ডিয়া, শ্রীলঙ্কা থেকে।
অথচ আমাদের দেশে এত লোক বেকার ঘুরছে। তার মানে কি যে এই শিক্ষা ব্যবস্থা একেবারেই উপযোগী না বাজারের জন্য, এটা একটা বিরাট ক্রাইসিস সৃষ্টি করছে। তখন আর আপনার ওই যে ভালো যারা, তারাও দেখছে যে আসলে তার যে তার ট্যালেন্ট কিংবা সে যা শিখেছে সেটা কোথায় কাজে লাগাবে। না, এই যে টপ ম্যানেজমেন্টে যে হায়ারিং এর প্রসেসের কথা বলা হয় বা সেই জায়গায় কেন বিদেশ প্রীতি মনে করেন আপনি? মানে এখানে কি আসলে মনে করছেন যে বাংলাদেশের যোগ্য মানুষ নাই কোম্পানিকে লিড করার জন্য? আপনি তাদেরকে জিজ্ঞেস করতে পারেন, নিশ্চয়ই দেখেন একজন বিনিয়োগ করে, তার কিন্তু সেখানে কোটি কোটি টাকার বিনিয়োগ, সে নিশ্চয়ই যাচাই বাছাই করে নিতে চায় যে কাকে দিয়ে কাজটা হবে, এটা তো তারা জানে। সেখানে একটা ফাঁক আছে বলে মনে করছেন আপনি? সেই জন্যই তো এটা তো একটা কমন হয়েছিল। তো আর দেখেন আরেকটা জিনিস, বিদেশেও দেখেন অন্য দেশ থেকে নিয়ে যায়। এই যে মনে করেন যে আমেরিকাতে এত ইমিগ্রেশন পলিসি কিংবা ভিসা পলিসি এত স্ট্রিক্ট, তারপরেও কিন্তু মানুষ যাচ্ছে এবং চাকরিটা পাচ্ছে। কারণ ট্যালেন্ট হাট তো সারা পৃথিবীতে দেশগুলো করছে, যেখানে যে ট্যালেন্ট পাওয়া যায় নিয়ে আসে। আজকাল তো ওপেন ইকোনমি, বর্ডারলেস ইকোনমি বলা যায় অনেকখানি। তো সেইখানে গ্লোবালাইজেশনের যুগে কিন্তু এটা আস্তে আস্তে আরও বাড়বে। যদিও এখন ইউএসএ এখন মানে অন্তর্মুখী হয়ে যাচ্ছে, তারপরেও প্রচুর ছেলে মেয়েরা যারা ভালো তাদেরকে তো তারা এমপ্লয় করছে। সেরকম আমরাও তো এই গ্লোবালাইজেশনের পার্ট, আমাদেরও কিন্তু ওরকম পলিসি আছে। ট্যালেন্ট তাহলে বাংলাদেশেরও তো অ্যাট্রাক্ট করার কথা। মেধা দেশ ছেড়ে চলে যাচ্ছে, এরকম একটা বিষয় নিয়ে আজকের আলোচনা আমাদের, এবং আমাদের সাথে সম্মানিত দুজন অতিথি রয়েছেন তরুণ শিক্ষার্থীরা যারা নানা মতামত এবং প্রশ্ন করছেন। ডক্টর শাকিল আহমেদ, এই পর্যায়ে আপনার কাছে যাব। ডক্টর ফাহমিদা খাতুন বিরতির আগে বলছিলেন সেখানে একটা গ্লোবালাইজেশনের কথা আসছে বর্ডারলেস ইকোনমির কথা। সেখানে অন্যান্য দেশ যখন সুযোগ সুবিধা দেয়, আমাদের তরুণ মেধারা তারা চলে যাচ্ছেন সেখানে সুযোগ সুবিধার জন্য, বাংলাদেশেরও কি একই সাথে নতুন ট্যালেন্টকে অ্যাট্রাক্ট করার কথা না? বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে মেডিকেল শিক্ষার্থী অনেকেই বিদেশি শিক্ষার্থী, তারা বাংলাদেশে কাজ করছেন, কিন্তু সম্প্রতি কিছু স্ট্যাটিস্টিক্স বলছে যে পরিমাণ সিট রয়েছে বা আসন রয়েছে তার অন্তত 60% কমে যাচ্ছে বা খালি থেকে যাচ্ছে। সেটা কেন? বাংলাদেশের যারা এই যে বিশ্ববিদ্যালয়গুলো কেন অ্যাট্রাক্ট করতে পারছে না বিদেশি ট্যালেন্টকে? দেখুন, বাংলাদেশের যে চাকরি বাজারে যাওয়ার পরে প্রথম চাকরির যে বেতন, বিশেষ করে যারা এখানে তরুণ শিক্ষার্থীরা আছেন তারাই বলেছেন, তারা যারা অনেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, তারা 5 থেকে 10 লক্ষ টাকা খরচ করে এই ডিগ্রিটা অর্জন করেন। অথচ ওনাদেরকে বেতন দেওয়া শুরু করে 15 থেকে বোধহয় 20 এরকম। এইটা কিভাবে সম্ভব? আমাকে বলুন যে একজন ড্রাইভারের বেতন কত? 20,000 টাকা। তাহলে 5 থেকে 10 লক্ষ টাকা ছেলেমেয়েরা পড়াশোনা করে শেষ করে তার বেতন 20,000 টাকা হতে পারে? তাহলে তো ভ্যালু ফর মার্কেট হলো না। যে টাকা আপনি ইনভেস্ট করছেন শিক্ষার পেছনে, যদি চাকরির জন্য করে থাকেন, আমি ধরে নিলাম এটা জ্ঞানের জন্য হচ্ছে না। হ্যাঁ, আমি ধরে নিলাম এটা জ্ঞানের জন্য হচ্ছে না, আমি লেখাপড়া করছি কারণ একটা ভালো চাকরি পাবো। এইটা তো ভ্যালু ফর মার্কেট না। ফলে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের বাজার ব্যবস্থা দুর্বলতার কারণে এটা হয়েছে। বাংলাদেশের যে আভ্যন্তরীণ ব্যবসা সেটা আসলে খুবই ছোট। অর্থাৎ বেসরকারি খাত যদি এই জায়গায় বড় হতে পারে তাহলে সে ওই পরিমাণ টাকার ট্যালেন্টকে সে পে করতে রাজি আছে। আমি বেসরকারি খাতকে দোষ দিচ্ছি না যে ওনারা কেন 15 থেকে 20,000 টাকার বেতনে আপনাদেরকে অফার করছে, কিন্তু এইটাও তো ঠিক যে তারা এর বেশি পারছেও না। আবার উল্টো চিত্রও তো রয়েছে। ডক্টর ফাহমিদা খাতুনও বলছিলেন বাংলাদেশের অনেক কোম্পানি তারা টপ ম্যানেজমেন্টে হায়ার করার জন্য এক ধরনের বিদেশমুখিতা রয়েছে, অর্থাৎ আশেপাশের দেশগুলো যেমন শ্রীলঙ্কা, ভারত, সেখান থেকে এনে এখানে বসানো হচ্ছে প্রশাসনের নানা জায়গায়, বিশেষ করে বেসরকারি যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে। বাংলাদেশে যে এই যে পড়াশোনা শেষ করে একজন বেড়ে উঠছেন, কাজের অভিজ্ঞতা বাড়ছে, তারা কেন উপর পর্যন্ত যেতে পারছে না? হ্যাঁ, ভালো উদাহরণও আছে, কিন্তু এই প্রবণতা কেন কমানো যাচ্ছে না? না, দেখুন, এইটা কিন্তু সারা বিশ্বের প্রবণতা এই কারণে বলছি যে আমেরিকাতে যে বাংলাদেশের টপ ম্যানেজমেন্টে বা ইন্ডিয়ানরা কাজ করছে না, চাইনিজরা করছে না, বাংলাদেশে আসলে অসুবিধা কোথায়? কিন্তু সংখ্যাটা খুবই কম। আমার মনে হয় যে এই যে ফ্লুইডিটি এই লেবার মার্কেটের, সেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনারা বলছেন বা সরকার বলছে সার্কুলেশন, যে বাংলাদেশের ট্যালেন্টরাও অন্য দেশে গিয়ে কাজ করবে, অন্য দেশের লোকরা এদেশেই কাজ করবে। বিষয়টা এরকম না যে বাংলাদেশের গার্মেন্টসের মধ্যে শ্রীলঙ্কা কিংবা ইন্ডিয়ান ম্যানেজমেন্ট কেন আছে,
হয়তো গার্মেন্ট ইন্ডাস্ট্রির লোকরা মনে করতে পারে কালচারাল কারণও আছে, কারণ বাংলাদেশের লোক বাংলাদেশের কথা বলে শুনে না, হ্যাঁ, ইংরেজি ভাষায় কথা বললে খুব শুনতে পায়। তো এই ধরনের অনেকগুলো কালচারাল বিষয় আছে বলে আমি মনে করি। কিন্তু আমি মনে করি যে এই সার্কুলেশনটা যাতে করে হয়, কিন্তু সমস্যা হচ্ছে সাম্প্রতিক সময় এই ছেলেমেয়েরা যে পশ্চিমের দেশে যাবে, ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াতে, সেখানেও তো জায়গা বন্ধ। সেখানেও তো ইমিগ্রেশনের কারণে বা তাদের আভ্যন্তরীণ পলিসির কারণে আমাদের ছেলেমেয়েরা এখন ভিসা নিয়ে যেতে পারছে না, বা তাদের কাজের সুযোগও অনেক আরও কমে আসছে। তো ফলে আমার কাছে মনে হয়েছে যে এই জেনারেশন যারা আমরা শিক্ষার্থী হিসেবে দেখতে পাচ্ছি, তারা সবচেয়ে বেশি দুর্ভাগা। যদি 80 দশকে বা 90 দশকে হতো তাহলে বলতাম যে হ্যাঁ, ইউরোপে আমেরিকা যেয়ে একটা ফিউচার আছে। কিন্তু এখন তো ওনাদেরকে এই পরামর্শ দেওয়া যাচ্ছে না, ফলে তারা দেশের মধ্যেও ভালো জায়গায় নাই, আবার বিদেশে যাওয়ার প্রায় সমস্ত পথ রুদ্ধ হয়ে গেছে। বুঝতে পারছি। আমরা শিক্ষার্থীদের কাছে আবার চলে যেতে চাই। আমরা টানা কয়েকটা প্রশ্ন দিব। জি, একটু প্রশ্নগুলো সংক্ষেপে করবেন। আসসালামু আলাইকুম, আমি শাম্মাল জিনান, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আছি, আর আমার গ্র্যাজুয়েশন একদম শেষের দিকে। স্যার যেমনটা বলছিলেন যে ব্রেইন ড্রেইন থেকে ব্রেইন গেইন করা পসিবল, অ্যান্ড এই জিনিসটা আমরা দেখেছি আমাদের ইউনিভার্সিটিতে যখন ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় একটা সিদ্ধান্ত নিল যে ট্রাইমেস্টার থেকে তারা সেমিস্টারে ব্যাক করবে এবং এটা বাধ্যতামূলক। সেই সময় আমরা দেখেছি অনেক নতুন লেকচারার যারা বাংলাদেশ থেকে গ্র্যাজুয়েট করে বাইরে গিয়েছে এবং একটা বিদেশি ডিগ্রি নিয়েছে এবং তারা ফেরত এসে তারা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জয়েন করেছে। এটা ইউনিভার্সিটিতে পড়তে থেকে দেখেছি। অ্যান্ড আমি যেই কথাটা বলতে চাই সেটা আসলে আমার ব্যক্তিগত জায়গা থেকে বলছি। আমাদের দেশের একটা অলিখিত নিয়ম হয়ে গিয়েছে, যখন আপনি একটা চাকরির পরীক্ষা দিতে যাবেন সেখানে আপনার একটা কানেকশন থাকতে হবে, কিংবা আপনাকে রিকমেন্ড করবে এরকম কেউ থাকতেই হবে, তা না হলে হবে না। এই জিনিসটা যখন হয়ে যায়, আমি দেখছি একটা ইন্টার্নশিপের ক্ষেত্রে আমারই পরিচিত 2 জন ফ্রেন্ড, একজনের সিজি অনেক ভালো, তার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি ভালো, সে ক্লাবিং করেছে, তার সব কিছু ভালো, আরেকজনের শুধু কানেকশন আছে। যখন তারা একই, আমি অর্গানাইজেশনের নাম বলবো না, খুবই স্বনামধন্য একটা অর্গানাইজেশন, যখন তারা একই সাথে পরীক্ষা দিল, শেষে দেখা গিয়েছে তারা আমার ওই ফ্রেন্ডটাকে হায়ার করলো যার কানেকশন আছে। সে হচ্ছে পিছায় পড়ে গেল যার সিজি ভালো, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি আছে, সব কিছু আছে। এখন আমি একটা প্রশ্ন করতে চাই, সেই স্টুডেন্টটা যখন বাইরে চলে যাবে তখন কি আপনারা সেই স্টুডেন্টটাকে কোশ্চেন করবেন যে আপনি কেন ফেরত আসছেন না, নাকি রাষ্ট্রকে প্রশ্ন করবেন যে আপনি এমন কোনো ক্ষেত্র কেন তৈরি করতে পারছেন না যে ওই স্টুডেন্টটা আবার এখানে ফেরত আসতে পারে? থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আরেকটা প্রশ্ন নিতে চাই আমরা। জি, যেমন আনিকা, ইআইবি ল ডিপার্টমেন্টে আছি। আমার কথা যে আমরা যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে মাইক্রোফোনটা মুখের কাছে নিয়ে কথা বলবেন। জি, তো এর মধ্যে অনেকেই সেখানে স্থায়ী হয়ে যাচ্ছে, আবার আমরা এরপর বিপরীতে দেখতে পাচ্ছি এর মধ্যে অনেকজন আবার দেশে ফিরে আসছে। তো এদের মধ্যে আমরা এদের চিন্তাধারা, মন মানসিকতার পার্থক্যটা কোথায় দেখছি? এটাই আমার প্রশ্নটা ছিল। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা ডক্টর ফাহমিদা খাতুন আপনার কাছে একটু আসতে চাই, উত্তরগুলো দিবেন কি ছোট করে? আমরা দুজনের কাছ থেকে যাব। হ্যাঁ, আপনি যেটা বললেন যে কানেকশনের ভিত্তিতে, কোন সেক্টরে বলতে পারেন? অফিস বলছেন না আপনি, জি, কোন সেক্টরে এটা? মাল্টিন্যাশনাল কোম্পানিতে। আচ্ছা, সেটা খুব আনফর্চুনেট, কিন্তু সেটা হলে একেবারেই গ্রহণযোগ্য না এই ধরনের প্র্যাকটিস। কিন্তু আমি আরেকটা কথাও বলতে চাই যে সিজিপিএ কিংবা ক্লাসের র্যাঙ্কিং, মার্কিং, এগুলো কিন্তু একমাত্র ডিটারমিনেন্ট ফ্যাক্টর না জব মার্কেটে যাওয়ার ক্ষেত্রে। সেইখানে আরও অনেক কিছু স্কিল, যে আমরা যেগুলোকে সফট স্কিল বলি, সেগুলা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে এরকম বড় বড় কোম্পানিগুলা কিংবা যেখানে আপনার নিজেকেই কাজ করতে হবে, মেকানিক্যাল কাজ নয়, নিজের মাথা খাটাতে হবে, নিজের ক্রিয়েটিভিটি, নিজের ক্রিয়েটিভ চিন্তাভাবনা, অ্যানালিটিক্যাল কাজ থাকে, তখন কিন্তু ওই স্কোরের বাইরে, পরীক্ষার রেজাল্টের বাইরেও অন্য ফ্যাক্টরগুলি খুব ইম্পর্ট্যান্ট হয়ে ওঠে। তো ওগুলাই কিন্তু, এবং আমাদের এই যে চাকরির কথা বলি যে স্কিলস মিসম্যাচ, চাকরির ক্ষেত্রে ওই স্কিলস মিসম্যাচটা হয় যে শিক্ষা ব্যবস্থাটা, আপনার যে ইউনিভার্সিটি থেকে আসছেন এটা ভালো ইউনিভার্সিটি, সেখানে তো জব মার্কেটে সমস্যা হয় না যারা ভালো কাজ করে। কিন্তু আমি যদি অ্যাভারেজ নেই, সব ভালো এবং গড় তো উপরের থেকে এবং নিচের থেকে অ্যাভারেজ হয়, তো গড়ে কিন্তু আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা,
এই শিক্ষা ব্যবস্থাটার কোয়ালিটি তো খুব খারাপ। এটাই হচ্ছে মূল বিষয়, যে এই কোয়ালিটিটা খারাপের কারণে এবং যার কারণে এই ব্যবস্থাটা এমন যে আপনি মুখস্থ করে কিংবা কিছু সিলেক্টিভ কিছু প্রশ্ন পড়ে সেইখানে পরীক্ষায় ভালো করতে পারেন, সেটাও আছে। তো ওই রকম রেজাল্ট কিংবা এই শিক্ষা ব্যবস্থার মধ্যে সব সেক্টরে কাজ পাওয়া সম্ভব না, বিশেষ করে যে সেক্টরে আমি যে বললাম যে নিজের উদ্যম, নিজের প্রতিভা এগুলি দেখানোর সুযোগ আছে, এটি একটি বিষয়। তো আর আমাদের দেশে দেখেন, এটা কি ইমপারফেক্ট সমাজ, এটা তো বটেই। রিকমেন্ডেশনের ব্যাপার আরেকজন যে বলেছেন, রিকমেন্ডেশন কিন্তু সব দেশেই দরকার পড়ে, হ্যাঁ। এবং সব সময় যে আপনি স্কুল মানে ইউনিভার্সিটি যখন ভর্তি হতে যান তখনও কিন্তু ভালো রিকমেন্ডেশন খুঁজবেন, যে আপনি আপনার প্রফেসর যে আপনাকে সবচেয়ে ভালো জানে তার কাছ থেকে নেবেন। চাকরির ক্ষেত্রেও যে আপনাকে সবচেয়ে ভালো যে রিকমেন্ডেশন, কিন্তু ওই রিকমেন্ডেশনগুলো আবার আপনাকে বাধ্য করছে না নেওয়ার জন্য। আমাদের দেশের রিকমেন্ডেশনের ধরনটা আবার আলাদা, যে রিকমেন্ডেশন মানে একজনকে দিতে হবে, তার কাছ থেকে আসে। তো পুরো আমি বলবো যে এটা আসলে আমাদের যে সমাজ ব্যবস্থাটা গড়ে উঠেছে সেইখানে তো অনেক লুপহোলস আছে, সমস্যা আছে। এই সমস্যাটার বড় একটা সমস্যারই একটা অংশ হচ্ছে শিক্ষা ব্যবস্থা কিংবা চাকরি ব্যবস্থা। আর আপনি যেটা বললেন আমি পরিষ্কার বুঝতে পারিনি আপনার কথাটা, ওই যে যারা বিদেশ গিয়ে থেকে যাচ্ছে এবং যারা বিদেশ গিয়ে ফেরত আসছেন, আসছে না, হ্যাঁ এটা হ্যাঁ অনেকে আসছে, হ্যাঁ আসছে না আবার আসছেও, হ্যাঁ ইউ সো রাইট, অফকোর্স এরকমও আছে। দেখেন তবে একটু কমেছে মনে হয়। আগে যখন আমরাও বিদেশে গেছি, মাস্টার্স, পিএইচডি, পোস্ট ডক্টর সবই করেছি, কিন্তু কখনো থাকার কথা মনে হয়নি। তো এখন কিন্তু ছেলেমেয়েরা যেটা বললাম যে অনেক অ্যাম্বিশাস হয়েছে, তারা থাকছে আধুনিক, তখন থাকার কথা মনে নেই, এখন কেন মনে করে? না সেটাই বলছি, কথা বলেন অনেকের সাথে, তাদের মতামত বা তাদের মনস্তাত্ত্বিক ব্যাপারটা কি? একটা বিষয় দেখেন, একটা তো হচ্ছে চাকরি কিংবা অর্থ, কিন্তু সেটাই কিন্তু মূল বিষয় না। আরও বিষয় সামাজিক অবস্থাটা কেমন, আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কেমন, তারপরে হচ্ছে পরিবেশ কেমন। পরিবেশ বলতে যে এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট ইস্যুস, এই সামগ্রিক ব্যবস্থাটাই কিন্তু আপনার কে ডিটারমিন করে। অনেক ফ্যামিলি আছে যারা ব্যবসায়ী, তারা এখানে ব্যবসা করছে, ফ্যামিলি কিন্তু বাইরে আছে। তো তারা এখানেও কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোর মতোই কিন্তু লাইফস্টাইল মেনটেন করতে পারে, কিন্তু তারপরেও যেটা বললাম যে এটা একটা সামগ্রিক বিষয়, যে যেই সমাজে বসবাস করছে। এখন আমি বের হয়ে রাস্তায় গেলে কতখানি নিরাপদ, কিংবা এখানে আমি যে পলিউশন হচ্ছে আমার এই শরীরের মধ্যে যাচ্ছে, কিংবা একটা অপরাধ হলো সেটার কি বিচার হবে কিনা। আপনি বলতে পারেন যে উন্নত দেশীয় আমেরিকাতে তো এই যে কিলিং এবং এগুলোর নিত্য নৈমিত্তিক ব্যাপার, আরও সমস্যা আছে, কিন্তু তারপরে সামগ্রিকভাবে অবকাঠামোগত আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, কত ঘন্টা লাগবে আপনি জানেন না। বুঝতে পারছি। আমরা আরো কয়েকটা প্রশ্ন নিতে চাই। জি ধন্যবাদ স্যার। সংক্ষেপে প্রশ্নগুলো। স্যার আমি প্রিন্স মাহমুদ। আমরা জানি বাংলাদেশের মোট 3টা অর্গানে আমাদের গভর্নমেন্ট ওয়ার্ক করে, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ অ্যান্ড জুডিশিয়ারি। এই জুডিশিয়ারির একটা বড় ফ্যাক্টর হচ্ছে অ্যাডভোকেটস। আমি যেহেতু একজন আইন অঙ্গনের শিক্ষক স্টুডেন্ট, তো আমরা যখন প্র্যাকটিসের জন্য যাই সেক্ষেত্রে আমরা অনেক টাইপের প্রবলেম ফেস করি। এক্ষেত্রে আমরা ইউকেতে বা অন্যান্য জায়গায় দেখতে পাই তারা বার প্র্যাকটিস যে কোর্সগুলো সেগুলো তাদের ইউনিভার্সিটি থেকে শিখে আসেন, ফলে তারা কোর্টে গিয়ে তাদের জন্য অনেকটা বিষয়টা ইজি হয়ে যাচ্ছে। বাট আমাদের জন্য বিষয়টা এতটাই হার্ড হয়ে যাচ্ছে যখন আমরা কোর্ট প্র্যাকটিস করতে পারছি না বা অনেক লো স্কেলের বেতনে চাকরি করছি, তখন আমরা বিদেশ যাওয়ার জন্য ভাবছি। তো এই সূক্ষ্ম বিষয়গুলোকে কেন ইউনিভার্সিটির কোর্সগুলোর মধ্যে যুক্ত করা হচ্ছে না, বা ইউনিভার্সিটির যে অথরিটি আছেন ইউজিসি বা বাংলাদেশ বার কাউন্সিল, তারা কেন এই সূক্ষ্ম বিষয়গুলোকে ওভারলুক করে যাচ্ছেন, এই বিষয়টা আমি একটু মাননীয় গেস্টদের কাছে জানতে চাই। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন নিতে চাই হাতের বামে। আমি হিমাদ্রি দে, নর্থ সাউথ ইউনিভার্সিটি ইসিই ডিপার্টমেন্ট থেকে। আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে মনে করি ব্রেইন ড্রেইনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। আমাদের সমাজে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা, যেমন সবাই প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে বিলং করে না, যেমন আমি মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি, এমনই অনেকেই আছে নিম্ন মধ্যবিত্ত। ওদের তো ওরকম প্রিভিলেজ নাই যে দেশে বসে ওর সাথে কোনো অন্যায় হলে সে ওরকম ওরকমভাবে সে সুযোগ সুবিধাটা পাবে যে তার অন্যায়ের হচ্ছে যে কোনো সলিউশন, সে তো পাচ্ছে না সেটা। তো সে স্বাভাবিকভাবে সে বিদেশে গিয়ে সে নিজেকে সেটেল করতে চায় এবং সে তার পরিবারের সাথে একসাথে চলে যেতে চায়। এই যে ব্যাপারটা, এই নিরাপত্তা ব্যবস্থাটা কেন রাষ্ট্র গুরুত্বের সাথে দেখে না, কেন আমাকে বারবার হচ্ছে যে কোনো বাপ চাচা ধরে হচ্ছে যে পুলিশের কাছে গিয়ে হচ্ছে বলতে হয় যে
আমাকে হচ্ছে যেন হচ্ছে এই জিনিসটা যেন ঠিক করে দেয়, বা কোনো হচ্ছে জন্ম নিবন্ধন ঠিক করতে হচ্ছে বা আমাকে সার্টিফিকেট ঠিক করতে, তখন আমাকে পরিচিত ধরে কাজটা ঠিক করতে হয়। এখানে কোনো হচ্ছে সুযোগ সুবিধাটা তো আমাদের এখানে আমাদের জনগণের সাথে তো সুযোগ মিলছে না জিনিসটা। আর আরেকটা যেটা প্রশ্ন আমার কাছে, সেটা হচ্ছে অনেক শিক্ষার্থীদের মাঝে একটা ফ্রাস্ট্রেশন কাজ করে, সেটা হচ্ছে আনফেয়ার গ্রেডিং। গুরুত্বপূর্ণ একটা কারণ আমি দেখেছি এখানে পাওয়ার ডাইনামিক্সের একটা কথা চলে আসে। শিক্ষকরা হচ্ছে, অনেক শিক্ষকই আছে যে প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, এবং ওনারা হয়তো ঠিক আছে ভালো বোঝান, কিন্তু ওনারা ফেভারিটিজম করতে গিয়ে যে আনফেয়ার গ্রেডিংটা করেন, অনেক বিশ্ববিদ্যালয় থেকে দেখি যে এটা আসলে কোনো ব্যবস্থা নেওয়া হয় না ওই শিক্ষকদের তরফ থেকে। এটা আসলে কারণ কি? মানে করা হয় না। তারপর হচ্ছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলছে, হ্যাঁ প্রাইভেট, আমি ইভেন পাবলিকেও দেখেছি, পাবলিকেও তো রিসেন্টলি অনেক ধরনের ঘটনা হচ্ছে এগুলো নিয়ে। আর সব থেকে বড় ব্যাপার, আমি ব্যক্তিগতভাবে মনে করি ফেভারিটিজম সমস্যা না, সমস্যা হচ্ছে আনফেয়ার গ্রেডিং। মানে ওয়াই আমি আনফেয়ার, আমি কেন হচ্ছে, ঠিক আছে শিক্ষকদের এটা প্রিয় স্টুডেন্ট থাকতেই পারে, বাট আনফেয়ার কেন করব? আমার প্রশ্নটা এখানে। অনেক ধন্যবাদ মতামত দিয়েছেন। একটা ব্যাপার হচ্ছে যে এই যে ডক্টর শাকিল আহমেদ, আপনার কাছে যাব, যে আপনি বলছেন যে কারিকুলামগুলো তো আপগ্রেড হওয়ার কথা, যে একজন শিক্ষার্থী বার কাউন্সিল থেকে পড়েছে, উনি বলছেন যে উনি পড়াশোনা শেষ করে উনি যখন এটা প্রায়োগিক জায়গায় যাবেন তিনি সেটা করতে পারছেন না, বা যে কারণেই হোক সেটা আমাদের জায়গায় ওইখানে সংকট থেকে যাচ্ছে। অন্যান্য অনুষদেও যারা পড়াশোনা করছেন, বিশ্ববিদ্যালয়ে তো একটা নির্দিষ্ট সময় পর পর কর্মসংস্থানের সাথে যাতে খাপ খাইয়ে নিতে পারে সেরকম তো কারিকুলামগুলো আপডেট করা হয়, সেটার মানে বাস্তব চিত্রটা কি? না, এটা একজন আইনের ব্যাকগ্রাউন্ড থেকে উনি বললেন যে এটা আসলে আপডেটেড না। আমি যদি বলি যে ধরা যাক সাংবাদিকতা যে বিভাগ আছে, তারাও যে এই সমস্ত গ্র্যাজুয়েট তৈরি করছেন, তারা কি জানেন যে এই আমাদের যে প্রচার মাধ্যমে যে ধরনের গ্র্যাজুয়েট দরকার, তারা কি সেটা করতে পারছেন? ফলে তাদের কারিকুলামে এই সময়কার যে নিড সেটা পূরণ করতে পারছে। 15-20 বছর পরে যে নিডগুলো হবে আমাদের প্রচার মাধ্যমে, আমাদের সাংবাদিকতা ডিপার্টমেন্ট সেটা কি পূরণ করতে পারছে? ফলে আমি মনে করি যে এই বিষয় নিয়ে সিরিয়াসলি গভর্নমেন্টের বসা উচিত। প্রাইভেট সেক্টর যারা মোস্টলি বাংলাদেশের জব জেনারেট করেন, এবং বিশ্ববিদ্যালয়ের সাথে সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকার বসা উচিত যে আমাদের একটা স্টক টেকিং করা উচিত যে আমাদের কী কী আছে এবং কী কী আমাদের স্ট্রেন্থ দরকার হবে, নাম্বার 1। আর আগামী 10-15-20 বছরে আমাদের কোন কোন জব এই সমস্ত জায়গায় আসবে, সেইভাবে আমরা যাতে করে এই গ্র্যাজুয়েটদেরকে তৈরি করতে পারি। শুধুমাত্র আইন বিভাগ না, এটা সাংবাদিকতা বিভাগ হতে পারে, এটা অর্থনীতি বিভাগ হতে পারে, অন্য যে কোনো বিভাগে এটা হতে পারে, নাম্বার 1। আচ্ছা, আর শিক্ষা ব্যবস্থা এবং গ্রেডিং পদ্ধতিতে এটা নিয়েও একটা প্রশ্ন করেছেন, এটা বাস্তব চিত্র কি বলে, বা এরকম যখন অভিযোগ আসে তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চয়ই এই ব্যাপারে সজাগ থাকেন? না, এই যেরকম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের, আমি বিদেশ থেকে পড়াশোনা করার পরে প্রথমে জয়েন করেছিলাম নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। আচ্ছা, তারপরে আমি জয়েন করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ফলে দুইটা সিস্টেম সম্পর্কে আমি মোটামুটি জানি, এবং দুইটা সিস্টেমে একদমই গ্রেডিং পদ্ধতি আলাদা, পরীক্ষা পদ্ধতি আলাদা, অ্যাপ্রোচের দিক থেকেও সব আলাদা। আমি মনে করি যে একটা জাতীয় পর্যায়ে এটা ইউজিসি করতে পারে সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গ্রেডিং পদ্ধতি তৈরি করা। আর যিনি দ্বিতীয় প্রশ্নকর্তা ছিলেন তিনি যেটা বললেন যে আনফেয়ার গ্রেডিং হয়ে থাকে, এই কথাটা সত্য। কারণ হচ্ছে যে শিক্ষকরা কখনো কখনো, আমি শিওর না যে এটা বেসরকারি বিশ্ববিদ্যালয় হয় কি না, সরকারি বিশ্ববিদ্যালয়টা হয় আনফেয়ার গ্রেডিং, এবং কখনো কখনো দলীয় আনুগত্যের ভিত্তিতেও হতে পারে। এবং আমাদের দলীয় যে রাজনীতির যে ভয়াবহ অতিমারি সেটা চলছে। ডক্টর ফাহমিদা যেটা বললেন যে একজন শিক্ষকেরও তার যে পদোন্নতি সেটাও নির্ভর করে উনি কোন দল করেন। এই চক্র থেকে কি বাংলাদেশ বেরোতে পারে? বাংলাদেশের, আমি এই শব্দটার সাথে একটু সচেতনভাবে ভিন্ন মত পোষণ করি। রাজনীতি এবং দলীয় রাজনীতি, পলিটিক্স কিন্তু খুবই দরকার। নিশ্চয়ই পলিটিক্স ছাড়া, পলিটিক্যাল একটা স্পেস, হ্যাঁ, আপনার বেতন কত হবে, আপনার আজকে ডাইনিং টেবিলে খাওয়া আসবে কি না, এটা পলিটিক্স দিয়ে নির্ধারিত হয়। পলিটিক্যাল স্পেসটা অনেক বড়, নিশ্চয়ই, কিন্তু এইটা মাঝখানে আটকে দেওয়া হলো দলীয় রাজনীতি। তো ফলে রাজনীতি এবং দলীয় রাজনীতির মধ্যে একটা অবশ্যই একটা পার্থক্য আছে। আমাদের এই সমস্যার অনেকগুলো মূল কারণ হচ্ছে দলীয় দৃষ্টিভঙ্গি। সেটা যদি
আমরা পরিবর্তন করতে পারি। আমাদের 2024-এর জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা এটা বুঝতে পেরেছি, দলীয় রাজনীতি দিয়ে শুধুমাত্র বাংলাদেশকে শাসন করা যাবে না। বাংলাদেশকে শাসন করতে গেলে বাংলাদেশের রাজনীতি বুঝতে হবে মানুষকে নিয়ে এবং মানুষকে সার্ভ করতে হবে। যদি ওই জায়গায় যায়, একটা নিরপেক্ষ এবং একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি তৈরি করা সম্ভব হয় এবং সবাই যদি মনে করে আপনার মতো যে আমার ইকুয়াল অপরচুনিটি আছে এখানে, তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে। আর যদি এখনও যদি 50 বছর আগের যে রাজনীতি ছিল, 40 বছর আগের রাজনীতি ছিল, বা 2 বছর আগের যে রাজনীতি ছিল, সেই রাজনীতি দিয়ে বাংলাদেশ চলবে না এবং বাংলাদেশ ভোলাটাইল থাকবে। বিশেষ করে 2024-এর যে গণ আন্দোলন হয়েছিল এবং তার আশেপাশে আমরা সেই সময় শ্রীলঙ্কাকে দেখেছি কিছুদিন আগে, নেপালে বাংলাদেশের পরে হয়েছে আন্দোলন, এবং ইন্ডিয়াতে ককরোচ জনতা পার্টি আন্দোলন করেছে। এবং মূল কারণ কিন্তু এই শিক্ষিত জনগোষ্ঠীর অসন্তুষ্টি। তাদেরকে বাইরে রেখে রাষ্ট্র নিরাপদ থাকবে না, রাজনৈতিক দল নিরাপদভাবে দেশ শাসন করতে পারবে না। নিশ্চয়ই। আমরা একদম আয়োজনের শেষ দিকে প্রশ্নগুলো নিব। জি, আসসালামু আলাইকুম। একটু সংক্ষেপে প্রশ্ন করবেন। মোহাম্মদ রাফিউল ইসলাম রাফি, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ম্যাম ইতিমধ্যেই আমাদেরকে বলেছেন যে সোশ্যাল যে ইনস্টেবিলিটি আছে সেটার জন্য হচ্ছে এরকম সমস্যা। তো আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও যারা হচ্ছে সবাই প্রায় বাইরে থেকে গ্র্যাজুয়েট করে এসেছেন, তারা পিএইচডি হোল্ডার, ম্যামও বলেছেন যে ম্যাম আবার এসেছে, তারা এসেছে তাদের নৈতিক দায়িত্ব থেকে, তাদের দেশীয় দায়িত্বের উপর ভিত্তি করে। তো আমরা দেখি যে এই যে যারা প্রতি বছর বিজনেস স্ট্যান্ডার্ডে ততমতে অ্যারাউন্ড 10,000 মানুষজন হচ্ছে বিদেশে চলে যায়, শিক্ষিত যারা তারা। তো এদের মাঝখানে এমন অনেকজন আছে যারা খুবই উচ্চশিক্ষিত অথবা বড় বড় পর্যায়ে আছে, তারা আবার দেশে ফিরতে চায়। যেমন গুগলে যদি একজন এক্সিকিউটিভ জাহিদ হাসান স্যার, উনি দেশে ফিরতে চায়, তবে উনি নিজের একটা পডকাস্ট অথবা একটা ইন্টারভিউ টাইপের এরকম জায়গায় বলেছিলেন যে আমি যে এখন দেশে যাব, আমার এই অপরচুনিটি ছেড়ে আমার দেশ আমাকে একে তো ইনভাইট করছে না, আর যদি আমি নিজ দায়িত্বেও যাই তো দেশে আমার হচ্ছে ওখানে আমি কত বছর সার্ভাইভ করতে পারবো, তো ওখানে আমার অপরচুনিটিস কীরকম হবে আমি শিওর না। আর আরেকটা জিনিস দেখলাম যে বিডা নির্বাহী চেয়ারম্যান যে আশিকুর রহমান স্যার ছিলেন, ওনাকে কয়েকটা জিনিসের জন্য আবার যেটা যা কিছু বলা হলো সেটা ওনার জন্য অনেকটা অপমানজনক, যে তিনি যে পর্যায়ে ছিলেন সেখান থেকে এমন একটা ভালনারেবল দেশের মধ্যে এসে তিনি সার্ভিস দিচ্ছেন। তো আমরা আমাদের এই যে বিদেশ থেকে যারা আসতে চায় তাদেরকে ফেরত আনার জন্য কি করছে অথবা কি করতে পারি? ডক্টর ফাহমিদা খাতুন, আপনার কাছে যাব। আপনার আয়োজনের শেষ দিকে কিছুটা পরামর্শ জুড়ে দিলে আমরা আয়োজন শেষ। আচ্ছা, দেখেন, যেটা আমরা আলাপ করছি যে সমস্যাটা আসলে আমরা এখানে সুযোগ সুবিধাটা কেমন দিতে পারছি। একটা ট্যালেন্ট সে এত অপরচুনিটি ছেড়ে আসবে কেন? আসে, নৈতিক একটা দায়বদ্ধতা থাকে সেটা, কিন্তু সেই দায়বদ্ধতাটা অনেকে এসে থাকতে পারে না, বেশি দিন চলে যায়। আর আপনি যাদের কথা বললেন যে এসে আছে, দুটো জিনিস, প্রফেশনালরা যখন আসে নিজ দায়িত্বে আর রাজনৈতিকভাবে আসে, ওইটা আবার আলাদা। এটা দুটার সাথে এক করা যাবে না। তো যারা সত্যিকার অর্থে আসতে চায়, আমার নিজের বন্ধুবান্ধবরা আমেরিকা থেকে এসে থাকার জন্য এসে আপনাদের মতোই, তো তারা আবার চলে গেছে। আমি যেটা মনে করি, আমার মানে টু বি ভেরি প্র্যাকটিক্যাল, অবজেক্টিভলি দেখা, যাওয়া আসা করবে, এটা মানুষের নিয়ম, মোবিলিটি মানুষের নিয়ম। মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে ভালো, কোনো সময় অর্থনৈতিক অবস্থা ভালোর জন্য, কোনো সময় সামাজিক মনের আনন্দে যেতে চায় অনেক জায়গায়, সেটা থাকবে। কিন্তু যেটা আমাদের দরকার সেটা হচ্ছে যে সামগ্রিকভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাটার উন্নয়ন করা দরকার, যাতে আমরা অনেক বেশি কোয়ালিটি স্টুডেন্ট, কোয়ালিটি হিউম্যান রিসোর্স পেতে পারি। এবং সেটার জন্য আমরা সবসময় কী বলে থাকি যে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ান, কিন্তু আবার শুধু বরাদ্দ বাড়ালেই হবে, সেটা তো অপচয় হয়ে যাবে, দুর্নীতি হয়ে যাবে। তো সেটা কিভাবে খরচ করলো, গুণমান সম্পন্ন, এটাই হচ্ছে আমাদের একটা জাতীয় একটা সমস্যা, যে আপনি একদিকে অর্থ নেয় কিংবা অর্থটা বরাদ্দ দিবেন, সেটা কিভাবে হবে। ওই যে ল অ্যান্ড অর্ডার, রুল অফ ল কিংবা অ্যাকাউন্টেবিলিটি, যে যার কাজ যেটা সে করছে না এবং এটার জন্য কোনো জবাবদিহিতা নাই, যে শিক্ষক যে ভালো পড়াতে পারছেন না যারা, তাদের প্রমোশন হচ্ছে অন্য ক্রাইটেরিয়াতে, কোথায় অ্যাকাউন্টেবিলিটিটা? তার তো মেইন কাজ এটা। তো ওই রকমই যে শিক্ষা খাতে অর্থ দিলাম, ওই বিল্ডিং করতে যে অর্ধেক চুরি হয়ে গেল, দুর্নীতি হয়ে গেল, সেটার জবাব দিতে কেউ কি শাস্তি পেয়েছে সেটার জন্য? সেটা না। তো খুব মানে উনি বলছেন যে উনি তো রাজনীতির শিক্ষক এবং বলছেন যে সবাই রাজনীতিরই অংশ, এবং সব সমস্যারও কিন্তু সমাধান এই রাজনীতির মধ্যেই রয়েছে।
রাজনৈতিক কমিটমেন্ট যদি না থাকে তাহলে এই কোনো সমস্যাই আসলে সমাধান হবে না। আমরা এতগুলি বললাম, কিন্তু এগুলাও প্র্যাকটিক্যাল সমস্যা, প্র্যাকটিক্যাল সলিউশনও, কিন্তু বাস্তবায়নের দায়িত্বটা আসলে সরকারের। এবং সরকার কীরকম হবে, সরকারের নেচারটা কেমন হবে, সরকার জবাবদিহিতার মধ্যে আসবে কিনা, সেটা আবার নির্ভর করবে আমাদের সচেতন জনগোষ্ঠীর উপরে। জুলাই আন্দোলনে সচেতন জনগোষ্ঠী তো এসেছিল, রাস্তায় নেমেছিল বলে একটা পরিবর্তন এসেছে, বড় একটা ধাক্কা। আদারওয়াইজ তো আসলে কোনো একটা সরকার জগদ্দল পাথরের মতো লেগে থাকলে সেইটা পরিবর্তন করা খুব ডিফিকাল্ট। তো মানুষকে সচেতন হওয়াটাই আর কি দরকার, আরও ভোকাল এবং ছোট পরিসরে হলেও জবাবদিহিতার জায়গাটা করা দরকার। এটা রিস্কি হয়, আপনি প্রতিবাদ করবেন, জীবনটাই চলে যাবে হয়তোবা। তো আস্তে আস্তে অনেক লম্বা সময় আসলে আমাদেরকে এগুতে হবে, অনেক লম্বা পথ। ডক্টর শাকিল আহমেদ কিছু যোগ করবেন? ধন্যবাদ। আমি মনে করি বাংলাদেশকে নিয়ে অনেক স্বপ্ন দেখার সম্ভাবনা আছে এবং সুযোগ আছে। তার কারণ হচ্ছে যে বাংলাদেশের ছেলেমেয়েরা এখন ইন্টারন্যাশনাল অনেক বিষয়গুলো সম্পর্কে তারা জানেন, এবং আমার ধারণা আমাদের যে পুরাতন জেনারেশন সেগুলোকে বাদ দিয়ে এইটা বাংলাদেশের ইয়াংরা এই দায়িত্ব নিতে পারে। আমি দেখেছি যে বেশ কয়েকজন ভালো ফিল্ম মেকার তৈরি হয়েছে বাংলাদেশে, যারা সুন্দর সুন্দর ফিল্ম তৈরি করছেন। বাংলাদেশের অনেক আর্টিস্ট তৈরি হয়েছেন এবং তারা বাংলাদেশে বসেই কাজ করছেন। একটা জিনিস খেয়াল করুন যে মধ্যবিত্তের জন্য রাষ্ট্র তৈরি করে দিবে, তারপরে বিদেশ থেকে মধ্যবিত্তরা আসবে, এইটা পৃথিবীতে কোথাও হয়নি। বরঞ্চ এইটাই হয়েছে, মধ্যবিত্ত দেশ তৈরি করেছে। দেশ অন্য কেউ করে দেবে না আপনার জন্য। এই দেশের থেকে এই সংগ্রাম করে, প্রতিযোগিতা করে, এবং যারা দুর্নীতিগ্রস্ত মানুষ, পুরাতন মানুষ, তাদেরকে বিদায় করে দিয়ে আপনারা এই দেশ তৈরি করবেন। এবং আমি আশা করি এবং গভীরভাবে বিশ্বাস করি ইয়াংদের মধ্যে সেই শক্তিটা আছে। ধন্যবাদ। জি, ডক্টর শাকিল আহমেদ অনেক ধন্যবাদ, এবং ডক্টর ফাহমিদা খাতুন অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং যারা শিক্ষার্থী আজকে আমাদের সাথে ছিলেন, মূল্যবান মতামত রেখেছেন এবং প্রশ্ন করেছেন, অনেক ধন্যবাদ। আজকের মতো আয়োজন শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার কারণে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা দেখছিলেন মিট দ্য পিপল এই আয়োজন। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।